হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি ভিলেন বাট মিন। লিখেছেন অলিথা। আইমিন জোর করে চোখ নামিয়ে নিল। তাকিয়ে থাকলেই যে সর্বনাশ। সে জেনে বুঝে গিয়েছে আগেই। নিবিল তখন হালকা হাসল। চোখে এক ধরনের দুষ্ট মায়া, ঠোঁটে আধো আবদার, আধো আদেশ ভরা কণ্ঠে বলল, চুলগুলো মুছে দাও আমার টিউলিপ। সে উচ্চস্বরে কথাও এক ধরনের অনুরোধ ছিল, কিন্তু তাতেই যেন এক আশ্চর্য টান। আইমিন বুঝে উঠতে পারল না এটা কি আদেশ নাকি শুধু ভালোবাসার চাওয়া। যন্ত্রমুগ্ধের মতো সে এগিয়ে গেল, বিছানায় রাখা টাওয়াল হাতে নিল আর ধীরে ধীরে স্নিগ্ধ হাতে মুছিয়ে দিতে লাগলো নিবিলের ভেজা চুলগুলো। হঠাৎ নিবিল তার এক হাতে আইমিনের কোমর চেপে ধরল, তাকে কাছে টেনে আনলো। তারপর এক মুহূর্তে নিবিল ঝুঁকে জামার উপর দিয়ে আইমিনের নাভি বরাবর ঠোঁট ছুঁয়ে দিল। একটা অসম্পূর্ণ স্পর্শ, অথচ তাতে ছিল এক অগ্নিস্পর্শের মতো কম্পন। তৎক্ষণাৎ কেঁপে উঠল আইমিন। তার নারী সত্তা, তার শরীর সবকিছু যেন একসাথে জেগে উঠল। পেটের গভীরে যেন হাজারো প্রজাপতি একসাথে পাখা মেলল। সে দাঁড়িয়ে রইল, স্পর্শের ঘূর্ণিপাকে আটকে। আইমিন এক লাফে বাস্তবে ফিরল। নাভির উপরে সেই চুমুর স্পর্শ যেন এখনো গায়ে লেগে আছে। চোখে মুখে ছড়িয়ে পড়েছে গরম লালিমা। সে মুহূর্তে নিজেকে কোথাও লুকিয়ে ফেলতে পারলে যেন বাঁচে। লাজের ঘোরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ, আমি নিচে যাচ্ছি, রেডি হয়ে আসুন। তারপর কিছু না শুনি দৌড় দিল। রুম থেকে বেরিয়ে যেন পেছনে তাকালেই লজ্জা আরও গভীরে গেছে যাবে। নিবিল তখন স্থির হয়ে বসে রইল, তার ঠোঁটের কোণে এক প্রশময় হাসি। আইমিনের লজ্জার লালিমা যেন তার দিনের শুরুটা রঙিন করে দিল। লুফিয়া খুব আশ্চর্য। এসব ভেবে আজকাল সে আগুনোত্তক যে কিনা আড়ালে নেভিলের ওপর নজর রাখে, তার আজকাল কোনো সারা শব্দই নেই। হয়তো অন্য দেশে চলে এসেছে বোধ হয়। তোরান আজ নুভিয়াকে নিয়ে নানুদের সাথে আবার নানু বাসায় গিয়েছে। আজ ভরপুর কথা হলো বাংলাদেশে মা বাবার সাথে, এবং মায়েরা আর আলিশার সাথেও কথা বলেছে। নুভিয়া নানুদের বাসায় থাকতে ভালো লাগে। আজকাল তোরানকে তার অন্যরকম লাগে, কেমন যেন ভালো লাগতে থাকে তাকে। সে সব মেনে নিয়ে সুন্দর সংসার চায় এখন। আজ আরও একটি শিকার। বাহ, আচ্ছা, তোদের মতো সভ্য মানুষের চোখে এত ভয় দেখা যায় কেন? জানিস, যার চোখে ভয় দেখি তাকে আর আমার এই পৃথিবীতে থাকতে দিতে ইচ্ছে করে না। সামনে থাকা লোকটি ভয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা, কিন্তু সামনে যে দাঁড়িয়ে তার বিন্দুমাত্র দয়া হচ্ছে না, চোখে শুধু হিংস্রতা। অতঃপর দেরি না করে সে লোকটিরও ঘাট থেকে মাথা আলাদা করে দিল। রক্তাক্ত মাথাটা নিয়ে সাজিয়ে রাখা হলো। নুভিয়ার ঘুমানোর মধ্যে মনে হয় তুরান তার পাশে নেই। আজ ঘুমানোর পর নুভিয়ার ঘুম ভাঙল মধ্যরাতে। তুরান পাশে নেই। তুরান কোথায় দেখতে সে খুঁজতে লাগে। তখন টের পায় সিঁড়িতে কেউ নামছে। সেখানে যেতে দেখা গেল তুরান নিচে নেমে বাইরে যাচ্ছে। নুভিয়ার কেমন যেন লাগলো, এত রাতে বাইরে কেন? নুভিয়া আড়ালে পিছনে যেতে দেখে তুরান বাগানের মাঝখানে ঘাস ধরে টান দিতেই আলগা হয়ে কিছু জায়গা ফাঁকা হয়ে যায়, যেন একটা সুড়ঙ্গের দরজা খুলল। নুভিয়া অবাক হয়। তুরান সেই সুড়ঙ্গের ভেতরে ঢোকার পর সেও ঢুকতে যায়। ভেতরে যেতে দেখা যায় অসংখ্য মানুষের মাথা সাজানো দেওয়ালের সাথে। মাথাগুলো পেরেক মেরে গেঁথে রেখেছে। তুরান তখন আরেকটি মানুষের মাথা আলাদা করে নিয়ে এলো এক কোপে। নুভিয়ার পুরো দুনিয়া উলটপালট হয়ে গেল। সে দৌড়ে যেতে চাইল বাইরে, কিন্তু দরজা বন্ধ। তখন তুরান তার সামনে আসতে থাকে, কোদাল নিয়ে হাতে। যেই নুভিয়াকে মাথায় কোপ বসাবে, তখনই ঘুম ভাঙল নুভিয়ার। বুকটা ধকধক করে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। সে দেখল সে তার বাংলাদেশের ঘরে। মানে এতক্ষণে যা দেখছে সব স্বপ্ন। তখনই তার মা আসে এবং বলে, মামুনি, আমার বন্ধুর ছেলে তুরান এসেছে, আসো দেখা করবে।
তখনই নভিয়া চিৎকার করে উঠল, আর সেই চিৎকার শুনে নিচে ড্রয়িং রুমে আসা তুরান মুচকি হাসল। বাইরের আলো টিমটিম করে এসে পড়েছে ঘরের এক কোণে। ঘরটা নিঃশব্দ, শুধু দূরে কোথাও একটা পুরনো ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যায়। জানালার পাশে বসে আছে আইমিন, তার চোখ যেন স্থির অথচ ভেতরে ঝড়। আইমিন তার ভাইকে আজ কল করে। সে সিদ্ধান্ত নেয় তার ভাইকে সব জানিয়ে দিবে। তার এখানে ভালো লাগে না, ভাই যেন তাকে তার কাছে নিয়ে কোথাও লুকিয়ে নেয়। অসাধারণ মেধাবী হলেও জীবন তাকে কখনো সহজ রাস্তা দেয়নি। মার দ্বিতীয় বিয়েতে তার আপত্তি ছিল, বিশেষ করে আইমিনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে। কিন্তু মা যখন বলেছিলেন এই বিয়ে না করলে আইমিনের পড়াশোনার স্বপ্ন হয়তো থেমে যাবে, তখন সে সব অপছন্দ গিলে নিয়েছিল নিঃশব্দে। কায়েস আর্লেনের সহায়তায় আইমান অবশেষে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে চাকরি পায়, যার রেফারেন্স ও আর্থিক অভাবে এতদিন সম্ভব হয়নি। সে জানে না তার বোন যাকে সে এত ভালোবাসে, সে আইমিন আজ এক অসহনীয় বাস্তবের মধ্যে বন্দী। নেভিলের সঙ্গে তার বিয়েটা নাকি আইমিনের ইচ্ছেতে হয়েছে, এমনটাই শুনেছে সে। আর তাই সে ভাবছিল বড় করে আইমিনের বিয়ের আয়োজন করবে, নিজের হাতে বোনের হাত তুলে দেবে তার পছন্দের মানুষের হাতে। সে জানে না যে মানুষটিকে সে ভাবছে আইমিনের পছন্দ, সেই মানুষটি আইমিনকে জোর করে ভয় দেখিয়ে বিয়ে করেছে। আইমিন অবশেষে সাহস করে কল দিয়েই ফেলে। ঘরের বাইরে এসে বারবার রিং হতে থাকে, কিন্তু রিসিভ হয় না। একবার, দুইবার, তবুও না। অবশেষে তৃতীয়বারে যখন রিং বাজতে থাকে, হঠাৎ করে ওপাশ থেকে রিসিভ হয়ে যায়। আইমিন খুশিতে চোখ ছলছল করে উঠে বলে, ভাইয়া কেমন আছো তুমি? ফোন ধরতে এত দেরি কেন হলো? পাশে কয়েক মুহূর্তের নীরবতা, তারপর আইমানের গলা শোনা যায়, শান্ত, মৃদু কিন্তু আবেগময়। তোর কণ্ঠটা এতদিন পর শুনছি আইমিন। এই একটুখানি কথায় যেন হাজারটা আবেগ ছড়িয়ে পড়ে বাতাসে। মনের কণ্ঠটা এতদিনে শুনে শান্তি পায়। আইমান এতদিন এই সেই করে তার মা তাকে আইমিনের সাথে কথা বলার সুযোগ দেয়নি। বোন আমার, অনেকদিন তোর সাথে কথা হয় না, কিভাবে ভালো থাকি বল? তবু আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছি। ঘুমিয়েছিলাম রে, তাই একটু দেরি হলো ফোন ধরতে। আইমানের কণ্ঠে ভরাট উষ্ণতা। অপর পাশে আইমিনের বুক ধরফর করে ওঠে। অনেক কথা জমে আছে বুকের ভেতর, কিন্তু মুখ ফুটে বলার সাহস যেন নেই। তবুও সে একরকম জোর করে বলল, ভাইয়া। তার কণ্ঠে অস্ফুট উদ্বেগ। আইমান বুঝতে ভুল করে না, কপালের ভাঁজ পড়ে যায় তার। একটু শঙ্কিত সুরে জিজ্ঞেস করে, বোন কিছু বলতে চাস আমারে? নির্দ্বিধায় বল, কারণ হুট করে এমন সময় তুই কল দিবি, এটা তোকে চেনে যারা তারা জানে কতটা অদ্ভুত একটা ব্যাপার। আমার সেই বোকাশোকা আদরে বোনটা নিশ্চয়ই কিছুর মধ্যে পড়েছে। ভাইয়ের এই আপন ভরা আশকারা পেয়ে সাহস ফিরে পায় আইমিন। এক গ্লাস পানি গলায় ঢেলে নিঃশ্বাস নিয়ে বলে, ভাইয়া আসলে আমি তোমাকে কিছু বলতে চাই, অনেক কিছু। আইমান বলল, হ্যাঁ বল, অবশ্যই। তোর কণ্ঠ এমন কাঁপছে কেন? কিছু হয়েছে আইমিন? নিবিল কোথায়? ভালো আছে তো? আইমিন আরও ঘাবড়ে গেল। বুকের মধ্যে কেমন যেন একটা গোমট একটা অনুভূতি। তবু সাহস করে বলতে শুরু করলো, ভাইয়া নিবিলের কথা বলতে চাই। আসলে নিবিল। আর কিছু বলার আগেই এক শক্ত পুরুষালী হাত আচমকা মোবাইলটা কেড়ে নেয়। বুকের ভেতর কেঁপে ওঠে আইমিনের। নিজের ফোন আগেই ভেঙে দিয়েছে নিবিল। এখন যদি মার মোবাইলটাও ভেঙে ফেলে, তাহলে মা বুঝে যাবে সে চুপি চুপি ফোন এনেছে। তবে এখন নিবিলের হাত থেকে সে বাঁচবে কিভাবে, এই ভেবে হাত পা অবশ হয়ে আসে। নিবিল এক শয়তানি মুচকি হাসি দেয়। আইমিন যেন ঝাঁকুনি খায়।
আইমিন ভাইয়ের সঙ্গে পরে কথা বলবে, আগে দুলাভাইয়ের সঙ্গে একটু আলাপ পরিচয় হয়ে যাক, কেমন? আইমিনের মুখে কোনো শব্দ আসে না, তার ভিতরটা যেন শুকিয়ে গেছে। ফোনের ওপাশ থেকে আইমান হ্যালো হ্যালো করে যাচ্ছিল। নিবিল ফোনটা কানে তুলে বলল, আইমান, আমি নিবিল বলছি, শুধু বোনের সঙ্গে কথা বললে চলে? আমি কি দুধ ভাত নাকি? নিবিলের হঠাৎ এই কৌতূহলপূর্ণ কণ্ঠ শুনে আইমান হেসে উঠল। আরে না ভাই, মাত্রই তো তোমার কথা জানতে চাইলাম। আইমিন যেন কি একটা বলতে চাইছিল তোমাকে নিয়ে। নিবিল তখন তার ভয়ঙ্কর শীতল দৃষ্টি আইমিনের দিকে ছড়ে দেয়। আইমিনের বুকটা কেঁপে ওঠে। নিবিল হেসে খুব শান্ত গলায় বলল, হ্যাঁ আসলে আমি ওকে কল দিতে বলেছি, ঘুম হচ্ছিল না তো, তাই এই ব্যস্ত সময় ঠিকঠাক আলাপ হয়নি আমাদের, সেটাই আইমিন বলতে চাইছিল। আইমিন স্তব্ধ। তার মনে হলো নেভিল কতটা ভয়ঙ্কর, একই সাথে কিভাবে একজন মানুষ ডুয়েল পার্সোনালিটি ধরে রাখতে পারে। আইমান খুশি হয়ে যায় ফোনের ওপার প্রান্তে নিবিলের কণ্ঠ শুনে। ও তাই বলো, যাক ভালো লাগলো শুনে, আমাকে মনে করে কল করেছ। সব ঠিকঠাক তো? কেমন চলছে তোমাদের নতুন জীবন? আর হ্যাঁ, আমার বোনকে কিন্তু কোনোভাবেই কষ্ট দিও না, তোমার প্রতি এই একটা আশা রাখলাম। নিবিল হেসে ওঠে, গলায় একরাশ ভালোবাসা আর প্রতিশ্রুতির ছোঁয়া। একদম চিন্তা করো না আইমান, আইমান যদি কষ্ট পায় আমি নিজেই মরে যাব। আইমানের বুকটা জড়িয়ে যায়। তার মা যেমন বলেছিল, নিবিল তেমনই শান্ত, স্থির আর আন্তরিক। নিবিল, খুশি হলাম আর স্বস্তি পেলাম। মা যেমনটা বলেছে তুমি ঠিক তেমন। তোমার এই একটা কথাতেই আমার মন জিতে নিয়েছ। ঠিক আছে, ঘুমাও, আমাকেও সকালে অফিসে যেতে হবে। কথা শেষ হতেই আইমান কলটি কেটে দেয়। নিবিল ধীর চোখে তাকিয়ে থাকে আইমিনের দিকে। ভয়ে ভয়ে আইমিন এগিয়ে এসে বলল, এরকম আর কখন হবে না, আমি সত্যি খুব দুঃখিত। নেভিল ঠোঁটের কোণে এক মুচকে হাসি টেনে নিয়ে শান্ত কণ্ঠে বলল, চলো রুমে গিয়ে এইসব নিয়ে কথা বলি বেবি। আইমিনের বুক ধুকধুক করছে। সে জানে রুমে গিয়ে কি হবে, নেভিল কি করবে, কিন্তু বিস্ময় তখনই ছড়িয়ে পড়ল ওর চোখ মুখে যখন রুমে ঢোকার পর নেভিল কেবল বলল, ঘুমাও এখন। নেভিলের এই অপ্রত্যাশিত শান্ত ব্যবহার দেখে আইমিন থমকে যায়। তার চোখে বিস্ময়, মনে প্রশ্ন, এই মানুষটা কি আসলেই সেই নেভিল? আর তখনই নেভিল আবার বলে ওঠে, ও হ্যাঁ, আমাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে সামনের শুক্রবার, সব প্রস্তুতি নিয়ে রাখো, সেই দিন আর পালানোর কোনো উপায় নেই তোমার। আইমিন ঠোক গিলে ধীরে বলল, এত তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান? যদি পড়াশোনা শেষে হতো তাহলে সংসারে পুরো মন দিতে পারতাম, নিজেকে গুছিয়ে নিতে সময় পেতাম। নিবিল মুচকি হেসে কাছে এসে বসে, চোখে চোখ রাখলো আইমিনের। তোমার কোনো চিন্তা নেই জান, রান্না কাজকর্ম সব আমি সামলাবো, তোমার শুধু আমার হওয়াটাই দরকার, একদম আমার হয়ে থাকবে তুমি। আর হ্যাঁ, বিয়ের পর তোমাকে নিয়ে আমার নিজের বাড়িতে যাব, সেখানে আমাদের জন্য নতুন শুরু অপেক্ষা করছে, যেখানে আমাদের বিয়ে হয়েছে। আইমিন একটু সরে গিয়ে বলল, কিন্তু এখানে তো সবাই আছে, আমার নিজের মানুষ, পরিচিত পরিবেশ, ওখানে একা আমি পারবো না। নিবিলের মুখে তখন আর মুচকি হাসি নেই, চোখে নেমে এলো এক রোখা দৃঢ়তা। চুপ, আমি তো আছি তোমার জন্য আইমিন, আমি ছাড়া আর কাউকে দরকার নেই তোমার জীবনে। আমার ভালোবাসা, আমার উপস্থিতি, এই তো যথেষ্ট হওয়া উচিত তোমার জন্য। আইমিন কাপা চোখে চেয়ে থাকে নিবিলের দিকে, বলার মতো কিছু খুঁজে পায় না। বুকের ভেতর হাহাকার জমে উঠেছে, ধীরে ধীরে তার পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে। শুধু নিবিল আর তার চাওয়ায় আটকে পড়ছে সে। একটা চাপা কষ্ট যেন পাঁজরের ভেতর থেকে নিঃশ্বাস চেপে ধরছে তাকে। 11টা নাগাদ ঘুম ভাঙল আইমিনের। মাথাটা ঝিমঝিম করছে। রাতভর ঘুম না হওয়ায় প্রতিক্রিয়া যেন কপালের ভেতরে বাজছে। বিছানা ছেড়ে উঠে বসতেই চোখে পড়ল রুমের কাউচে বসে ল্যাপটপে কাজ করছে নিবিল।
আইমিন কপালে হাত রেখে এক ধরনের হালকা ব্যথা অনুভব হচ্ছে। আর সেই মুহূর্তে নেভিলের চোখে পড়ে তার অস্বস্তি। সে সাথে সাথে ল্যাপটপ একপাশে সরিয়ে রেখে আইমিনের পাশে এসে বসে, কণ্ঠে উদ্বেগের মিশ্রণ। কি হয়েছে টিউলিপ? মাথা ব্যথা করছে বুঝি? নেভিলের কণ্ঠে এমন আদরে নরম সরম সুর শুনে আইমিনের হঠাৎ ইচ্ছে হলো ছোট বাচ্চার মতো কেঁদে ফেলে নেভিলের বুকে মাথা রেখে বলে, হ্যাঁ মাথা খুব ব্যথা করছে। কিন্তু সেই আবেগের ঢেউটুকু সে দমিয়ে রাখে, কারণ সে জানে এই স্নেহময় মুখের আড়ালেই বাস করে এক হিংস্র নেভিল। সে সহজে সহানুভূতি ছুড়ে দেয়, কিন্তু নিজের দখলের বাইরে কিছু সহ্য করতে পারে না। কি হলো টিউলিপ শোনা, বলো বেশি খারাপ লাগছে? খুব উদ্বিগ্ন হয়ে বলল নেভিল আবারও। আইমিন ধীরকণ্ঠে বলল, তেমন কিছু না, মাথাটা ঝিমঝিম করছে। নেভিল বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় এবং বলে, একটু বসো, আমি এখনই গ্রিন টি নিয়ে আসছি।